পালানোর জন্যেও যোগ্যতার প্রয়োজন আছে। প্রথমে আপনাকে বুঝতে হবে, মেনে নিতে হবে যে মৃত্যুদণ্ড আপনার হয়েই গেছে, আপনাকে পালাতে হবে। এরপর পালানোর জন্য আপনাকে অনেক কৌশল অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে, অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ হয়ে পালানোর চেষ্টা করতে হবে। প্যাসিভ থেকে কেউ পালাতে পারে না। কিংবা হয়তো যারা প্যাসিভ তারাই প্রকৃত পলাতক। একজন মানুষের কিংবা হয়তো সকল মানুষের পালানোর মহাকাব্যিক যাত্রাকে একটা নভেলা লেংথে ধরাটা কেবলমাত্র একজন মাস্টার রাইটারের পক্ষেই সম্ভব। এই মাস্টার রাইটার হচ্ছেন ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া জনাব লাজলো ক্রাসনাহরকাই। ওনার এই একটা বই পড়লেই আপনি ফিল করতে পারবেন যে এই ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য পুরোপুরি যোগ্য। কথা বলছি লাজলো ক্রাসনাহরকাইয়ের চেসিং হোমার বা বাংলায় হোমারের পদরেখা ধরে এই উপন্যাসিকাটি নিয়ে। আমি হাসান মাহমুদ হক, একজন লেখক, ডাক্তার এবং পাঠক। আপনি, আমি, আমরা আমরা সবাই পালাচ্ছি। আমরা সবাই কিছু না কিছু থেকে পালাচ্ছি। আমাদের মতো এই চেসিং হোমারের নায়ক বা কথক বা প্রোটাগনিস্ট কিংবা লেখক তিনিও পালাচ্ছেন। বইয়ের ২য় বা ৩য় অধ্যায়ে এসে আমরা জানতে পারলাম, কথক আমাদের জানালেন যে তার মৃত্যুদণ্ড হয়েছে। তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডের কারণটা তিনি জানেন না। এখানে আমার পড়তে গিয়ে সরাসরি ফ্রান্স কাফকার দ্য ট্রায়ালের কথা মনে পড়েছে। এইরকম মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আমাদের সবার জন্ম হয়েছে। অনিবার্য মৃত্যুদণ্ড মাথায় বয়ে নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হচ্ছে, জীবন যাপন করার চেষ্টা করতে হচ্ছে, পালানোর চেষ্টা করতে হচ্ছে। এবং আমার মনে হয় এই বইটাতে লাজলো ক্রাসনাহরকাই আমাদেরকে পরোক্ষভাবে পালানোরই পরামর্শ দিয়েছেন। তবে ঠিক কিসের থেকে তিনি পালানোর পরামর্শ দিচ্ছেন সেটা ঠিক পরিষ্কার না, সে ব্যাপারে আমি ঠিক নিশ্চিত না। এই সিদ্ধান্তটা আপনাকে আমাকে ব্যক্তিগতভাবে নিতে হবে, এটা পাঠকের সিদ্ধান্ত। তবে যখন মৃত্যুদণ্ডটা অনিবার্য, একসময় কার্যকর হবেই, অনিবার্য, তখন সেক্ষেত্রে পালানোর চেষ্টা করে আসলে লাভটা কী? এই প্রশ্নটা, এই চিন্তাটা বা এই অনুভূতিটা, এটাই সবচেয়ে অস্বস্তিকর। এই বইটা, চেসিং হোমার বইটা, পুরো বইটাই অস্বস্তিকর। এটা একটা অস্বস্তিকর সাইকোলজিক্যাল ফিকশন। এটা বারবার একটু পরপর মনের গভীরে খোঁচা দিয়েছে। সে খোঁচাটা এতটাই তীব্র যে মনে হয় শরীরে খোঁচা লাগছে। অনেকটা এরকম পড়তে পড়তে আমার অনেকটা এরকম মনে হয়েছে যে বারবার একটু পরপর, কয়েক মুহূর্ত পরপর, কিংবা লেখকের ভাষায় বললে পরপর দুটো মুহূর্তের মাঝখানে শরীরের বিভিন্ন জায়গায় র্যান্ডমলি, শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় অতি সূক্ষ্ম সূচের খোঁচা দেওয়ার মতো অস্বস্তি। এই খোঁচার কারণে, এই অস্বস্তির কারণে আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠতে বাধ্য। এবং এই সচেতনতা বইটা শেষ করার পরেও, বইটা বন্ধ করার পরেও আমাদের মাথায় থেকে যায়। আমাদের মাথায় থেকে যায় আমাদের অস্তিত্ব এবং অস্তিত্বের অর্থ নিয়ে সচেতনতা। অনেকটা এই বইয়ের কথকের মতো কিংবা লেখকের মতো। চেসিং হোমারের ভেতর বইয়ের কথক কিংবা লেখক পালিয়ে বেড়াচ্ছেন। তিনি নিজের জীবন হাতে নিয়ে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জীবন হাতে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, আর আপনার আমার সাথে, পাঠকের সাথে কথা বলছেন। এবং বইয়ের শেষের দিকে বারের দৃশ্যটাতে যে বুড়ো গাইডকে দেখা গিয়েছে, আমার ধারণা এবং আমি নিশ্চিত যে এই বুড়ো গাইড আসলে স্বয়ং আমাদের লেখক জনাব লাজলো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা একটা জনরা ডিফাইং মেটাফিকশনাল লেয়ার এই বইটার। একজন লেখক একটা চরিত্র সৃষ্টি করেছেন এবং বইয়ের ভেতরে সেই চরিত্রের জীবনটাকে তিনি নরক বানিয়ে তুলেছেন। তারপর তিনি নিজে অনেকটা ঈশ্বরের মতো টেক্সটের ভেতর ঢুকে পড়েছেন, টেক্সটের ভেতর উপস্থিত হয়েছেন তার চরিত্রকে বাঁচানোর জন্য, তাকে সাহায্য করার জন্য, তাকে ঘরের পথ দেখানোর জন্য। আমাদের প্রোটাগনিস্টের এই বুড়োকে, এই গাইডকে বা আমাদের এই লেখককে বিশ্বাস করাটা ঠিক হয়নি। এখানে তিনি একটা বড় ভুল করেছেন। তিনি যেটা করেছেন, তিনি তার নিজের এস্টাবলিশড একটা রুল তিনি এখানে ভঙ্গ করেছেন। তিনি বইয়ের
প্রথম থেকে কয়েকবার আমাদেরকে বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন যে এক মুহূর্তের জন্য গার্ড ডাউন করা যাবে না। তিনি বুড়োকে বিশ্বাস করে নিজের গার্ড ডাউন করেছেন। এখানে তিনি ভুল করেছেন। অবশ্য তিনি ভুলটা না করলেও যে খুব বেশি লাভ হতো সেটাও তো বলা যায় না, কারণ মৃত্যুদণ্ড তো অনিবার্য, এটা তো একসময় কার্যকর হতোই। তার কোনো লাভ না হলেও আমাদের কিছুটা লাভ হতো, আপনার আমার কিছুটা লাভ হতো। আমরা আরও কয়েক পৃষ্ঠার কিংবা হয়তো কয়েকশো পৃষ্ঠার গদ্য পেতাম, এবং সেই গদ্য পড়ে, সেই কয়েক পৃষ্ঠা কিংবা কয়েকশো পৃষ্ঠা পড়ে আমরা আরেকটু অস্বস্তি অনুভব করতাম, এবং এই অস্বস্তির মধ্য দিয়ে আমরা এটা ফিল করতাম যে আমরা বেঁচে আছি কিংবা হয়তো বেঁচে নেই। জীবিত কিংবা মৃত আমাদের সাথে, অর্থাৎ পাঠকের সাথে কথকের, প্রোটাগনিস্টের কিংবা লেখকের দীর্ঘ এবং জটিল আলাপ এই বইটা, চেসিং হোমার। এই বইটা এতটাই জটিল যে এটাকে কোনো জনরায় ফেলাটা খুব কঠিন। এটাকে একমাত্র ভালোভাবে লিটারারি ফিকশন বলে চুপ করে থাকাটা ভালো। এরপরে বলতে চাইলে সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল ফিকশন বলা যেতে পারে, কিন্তু তারপরে আর কোনো কিছু বলার চেষ্টা না করাটাই ভালো। এটা এতটাই জটিল যে এটা আসলে একবার পড়ে কেউ বুঝে ফেলবে, পুরোটা সবটা বুঝে ফেলবে, সেটা আসলে সম্ভব না। অনেক জানাশোনা, অনেক জ্ঞানীগুণী, অনেক পড়াশোনা করা মানুষ, তাদের পক্ষেও সম্ভব না। বইটা যে আসলে কি নিয়ে, আসলে এখানে কি বলা হচ্ছে, কি বলার চেষ্টা করছেন লেখক, সেটা বলাটাই আসলে কঠিন, সেটা বোঝাটাই কঠিন। এমনটাও হতে পারে যে বইটা আসলে কিছু নিয়েই না, কোনো কিছু নিয়েই না। সেদিক থেকে এটাকে অ্যান্টি নভেলও বলা যেতে পারে। এবং এই অ্যান্টি নভেলের শেষের দিকে লেখক নিজে সেই বুড়ো গাইডের চরিত্রের মধ্য দিয়ে লেখক নিজে টেক্সটের ভিতর ঢুকে পড়ে তার নিজের জীবনের, নিজের কাজের, নিজের মহাকাব্যিক জীবনের ও কাজের ইনসিগনিফিক্যান্স পর্যন্ত দেখিয়েছেন। আপনি, আমি, আমরা সবাই আমাদের মহাকাব্যিক মহাযাত্রার শেষে, জীবনের শেষে অনিবার্য গন্তব্যে পৌঁছাবো, ঘরে ফিরব। আমাদের মহাযাত্রার সাথে একটা ইঁদুরের জীবনের, যাত্রার কিংবা হয়তোবা মহাযাত্রার, তার ঘরে ফেরার, তার গর্তে ফেরার আসলে কোনো পার্থক্য নেই। এ দুটোর কোনোটারই কোনো তাৎপর্য নেই। কোনো বিরাট বিশাল মহান অর্থের কথা চিন্তা করাটাই এখানে যন্ত্রণাদায়ক। অনেকটা হাসতে হাসতে কাঁদা কিংবা কাঁদতে কাঁদতে হাসার মতো। এত কিছু শেষে, সব কিছু শেষে, বইয়ের শেষে এসে কথক কিংবা লেখক বলেছেন, আমি কখনো হাল ছাড়িনি, আপনিও হাল ছাড়বেন না। আর একটু গভীরভাবে ভেবে দেখবেন যে আপনি কিসের থেকে পালিয়ে কোথায় পৌঁছাতে চান। আপনি কি পালিয়ে বাঁচতে চান নাকি বেঁচে পালাতে চান? চেসিং হোমার নিয়ে কথা শেষ। এখন এরপর যে বইটা আমি পড়ব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বইটা হচ্ছে আলবেয়ার কামুর দি ফল। আমার কাছে এই তিনটি উপন্যাসের কালেকশনটা আছে। এখানে দি আউটসাইডার, দি ফল, দি প্লেগ, এই তিনটি আছে। তো এরপর আমি দি ফলটা পড়ব। আপনাকে আমন্ত্রণ আমার সাথে দি ফল পড়ার জন্য। বইটা পড়া শেষ হলে আমি চেষ্টা করব একটা ভিডিও নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন।